সীতা ভামনি মরে বাঁচল। স্বামী হারানো সীতা অনেকদিন বাপের ভিটে আগলে পড়েছিল। ওর দাপটে কেউ কুটো গাছ নাড়াতে পারত না ওদের উঠোন থেকে। ও পাশের আম বাগানে কেউ কাঠ ভাঙতে এলে সীতা টের পেত। বাড়ি থেকে রেড়ে করে এমন চিৎকার করে তেড়ে যেত, সেদিকে যে ছেলেটা পড়ি কি মুড়ি করে লাফ দিয়ে পড়তো উঁচু ডাল থেকে। পড়েই ভোঁ দৌড়। লাগলে ব্যথা পেলে ওর নাগালের বাইরে গিয়ে পায়ে হাত বুলাতো। মরার পরও সীতার দাপট কমেনি। উঠোনের তুলসী গাছটা যেমন ছিল তেমনই, বরং জল পেয়ে ফনফনিয়ে উঠেছে চারিদিকে ভ্যাকড়া কচি পাতা ছেড়ে। অশরীরী সীতার ভয়ে কেউ আসে না ওর খোলামেলা বাড়িতে। কোনো এক দুষ্টু ছেলে মায়ের নিষেধ না শুনে এসেছিল তুলসী গাছটাকে তুলে নিয়ে তাদের বাড়িতে বসাবে বলে। গাছটাকে তুলতে যাবে এমন সময় হঠাৎ গাছ থেকে ভীষণ শব্দ ভেসে এলো, কন হ্যাঁ। ওরে বাবারে বলে সেই ছেলে প্রাণপণে ছুটে গিয়ে থামলো একেবারে বাড়ির দরজায়। কি হলো রে ন্যাপলা? মায়ের কথার জবাব দেবে কে? সে তখন কাঁপছে, হাঁপাচ্ছে আর ঘামছে দরদর করে। আসলে আবুল খ্যাপা কোনো বাড়িতে ভিক্ষে না পেলে বা খেতে চেয়ে খাবার না পেলে তার মেয়ে মানুষের মতো চুল টেনে দু একটা ছিঁড়ে ফেলবে, নয়তো লম্বা কালো দাড়ি টানতে টানতে চিৎকার করবে কন হ্যাঁ বলে। একদিন তো জেলে পাড়ার একটা বউ সীতার সুন্দামণি ফুল গাছটার লাল সাদায় দুরাঙা বিচিত্র সুন্দর ফুল ফুটতে দেখে লোভ সামলাতে পারেনি। সন্ধ্যা নামার আগে যদুবাবুর পুকুর থেকে গা ধুয়ে ফেরার পথে সুন্দর ফুল দেখে হাত বাড়িয়েছিল তা তুলতে। হাত বাড়িয়েছে এমন সময় মনে হলো কে যেন তার পাশে এসে দাঁড়ালো। তার দীর্ঘশ্বাসের শব্দ কানে এলো। সে দীর্ঘশ্বাস যেন বউটির চোখে মুখে হাওয়ার কাঁপন ধরিয়ে তপ্ত বাতাস ছুঁড়ে দিল। ও মাগো বলেই বউটি এলিয়ে পড়ল উঠোনে, ভাঙা রকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটের গাদার ওপরে। পিছনে আসা তার গা ধোয়ার সঙ্গিনীরা তাকে ধরে ধরে নিয়ে আসে বাড়িতে। সে রাতে আর কেউ শুধোয়নি তার ভয় পাওয়ার কারণ, সবারই তা জানা। তবু তার অন্তরঙ্গ বউটি নাচ্যবান্দা হওয়ায় চুপি চুপি বলে ফেলল সকলের কান বাঁচিয়ে, সীতা বামুনিকে দেখলাম গো। সীতা বামুনিকে কি অবস্থায় কোন রূপে দেখলো তাহার প্রশ্ন করার সাহস হয়নি কারো। সবটা শুনলে সেই মূর্তি আবার কাঁধে ভর করে, এটাই ভয়। গঙ্গার ঘাটে স্নান করে যাবার সময় বউরা একটু দাঁড়ায় সীতার ঘরের সামনেটায়। অবাক হয় ওর উঠোনটা দেখে, কেউ যেন ভোরবেলায় ঝাঁটপাট দিয়ে রেখেছে। ছোট্ট উঠোনটা পরিষ্কার ঝকঝকে তকতকে। সীতা বেঁচে থাকতে সকালে উঠে ওটাই ছিল ওর প্রথম কাজ। মাজা পড়ে এসেছিল, ঠিকমতো খেতে না পাওয়া শীর্ণ হাড়গোড় বার করা শরীরটা হেঁট হয়ে উঠোন ঝাঁট দেওয়ার মতো ছিল না। তবু বাড়ি ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ছিল তার কাজ। গঙ্গা স্নানার্থীদের ওখান দিয়ে যাওয়ার সময় একবার কথা না বলে যাওয়ার উপায় ছিল না। 1 মিনিট দাঁড়িয়ে বলতো, ও দিদি কি করছো গো? এই সুযোগে একটু খাড়া হয়ে দাঁড়াবার সুযোগ পেত সীতা বামুনি। বলতো, মরণ নেই তো তাই পরের উঠোন ছেটিয়ে মরছি গো। পরের কেন, এখন তোমারই, তুমি বাস করছো, আগলে রেখেছো। ঝাঁটা মারো আমার কপালে। এখুনি আসবেন বাবুরা, বড়বাবু থাকতে বলেন তো ছোটবাবু ঘাট ধরে বের করে দেন। দুপুর রাতে ওই কাকাবাবু আছেন পাশেই, তাই ঠাঁই জুটেছে এই ভাঙা ঘরে। ঘর সারিয়ে দেবার মুরদ নেই কোনো বাবুর, তাড়িয়ে দেবার বেলা আছে সবাই। ওর ভাই দাদা দুজনেই চায় ভাঙা বাড়িটা বেচে দিয়ে তাদের শহরবাসের বাড়ি সেই টাকায় সাজিয়ে গুছিয়ে তুলতে। পাশের বাড়ি কাকাবাবু ছাড়া আর একজন ছিল সীতার সহায়, সে ওই আবুল খ্যাপা। এখনো মাঝে মধ্যে ঘুরে ফিরে আসে এখানে। বসে ওই উঠোনটায় সীতা খেপি আর সে খ্যাপা। ওদের মধ্যে খুব কথাবার্তা হতো তা নয়, সীতা ওকে খেতে দিয়েছে এমনও নয়। তবু আবুল আসতো, বসতো। কেউ কেউ মনে করতো আবুল টুকটাক মন্ত্রতন্ত্র জানে। সেই সুবাদে দুজনের ভাব
সময় সময় আবুল হাসতো অট্ট হাসি, হাহা করে উপরের দিকে মুখ তুলে। তার বড় বড় হলদে দাঁতগুলোয় সূর্যের আলো পড়ে ঝকঝক করে উঠত। টাগর চোখ দুটো ছোট হয়ে বুঝে আসতো। গলায় রুদ্রাক্ষের মালাটা দুলে উঠত, আর রুদ্রাক্ষের ঠোকাঠুকিতে আওয়াজ উঠত একটা সুরেলা। আলকাল্লাটা হাওয়ায় কাঁপতো ঝিরঝির করে। পাশেই নামিয়ে রাখা তার ছেলে ধরার ঝোলাটার ওপর ঝরে পড়তো দাড়ি চুইয়ে টপ টপ করে ঘামের ফোঁটা। তাই সে শিশুদের কাছে সাক্ষাৎ জম। ভীষণ দর্শন আবুল, খ্যাপা এখনো আতঙ্ক। সীতাক্ষেপীর উঠোন ছিল সময় সময় শিশুদের খেলার জায়গা। তারা হয়তো খেলতো আপন মনে। এমন সময় আবুল খ্যাপা ওদের খেলা দেখে দাঁড়িয়ে পড়ল হাসি হাসি মুখ করে। দাঁত বার করে সেই হাসি চোখে পড়া মাত্র শিশুরা হাওয়া হয়ে যেত নিমেষে। তোমায় ভয় পাও কেন গো বাচ্চারা? সীতাই প্রশ্ন রেখেছিল আবুলের সামনে। কি জানি মাসি, কেন ওরা ভয় পায়? তোমার ওই ঝোলায় পুরে। এবার আবার সেই পাগলা অট্ট হাসি। এর মধ্যে আছে আমাদের একটা কম্বল, গায়ে দিয়ে আবার কোথাও পেতে বসি খেতে দিলে। সীতাকে ভয় পাওয়ার কারণ তার মুখের বাক্যি। কাকচিল পর্যন্ত বসতে পায় না সীতার ভাঙা ঘরের ছাদে। মরমর কাক খেটে পাখি। একই আমার ভাঙা ঘর, তার উপর আবার তোদের উপদ্রব। সীতা নিজের বাপকেও ছেড়ে দেয়নি গালাগালি দিতে। সর্বনেশে বাপই তো আমায় ফাঁসিয়েছে। দেখে দিতে পারিনি মেয়ের বিয়ে। ওর বাড়ির পেছনে জেলে পাড়ার মেয়ে পুরুষেরা পায়খানা করার জায়গা। চোখে পড়লে মুখ ছুটতো না, তুবড়ি ছুটতো। ওরে বাঁশবুকো, ওলা উঠোরা, ঝাড়ে বাঁশে নির্বংশ হবি। ওখানে যে আপনাদের পূর্বপুরুষের ঠাকুর দালান ছিল, নরকে যাবি, ওলা উঠোয় পাড়া উজাড় হয়ে যাবে। এই মানুষটার আবার গুণও ছিল। মানুষের বিপদে এগিয়েও যেত। ওই দরজাল ঝগড়ুটে কর্কশকণ্ঠী সীতার মুখে মধু ঝরত। ও দিদি, ভয় কি, আমরা তো আছি। অসুস্থ সেই দিদির পাশে বসে তাকে জল এগিয়ে দিয়েছে। পরের গাছ থেকে লেবু তুলে এনে শরবত করে খাইয়ে তবে ছুটি মিলেছে সীতার। তার আগে পাড়াতুতো দিদির ঘরদোর সাফ করতে এতটুকু কোনটা হয়নি। তার নোংরা কাঁথা কাপড় পর্যন্ত সাফ করিয়ে শুকিয়ে আবার তাকে শুইয়ে দিয়ে এসেছে বিছানা করে। এই খেপি সীতাই একদিন মরল যখন কেউ ছিল না পাশে। দাদা আর ভাই আগেই মরেছিল। ভাইপোদের ঠিকানাও জানা ছিল না কারো। পড়শি পাশের বাড়ির যে কাকিমা তাকে ভালোবাসতেন, সময় সময় তার নামে সীতা নিন্দাও করে আসতো পাড়ায়। ভালোবাসা কাঙাল ছিল মেয়েটা। কোথাও একটু খুঁত দেখলে মার মতো কাকিমার নামে যাতা বলতেও দ্বিধা করতো না। লোকে তাকে বলতো খেপি। সেই খেপির মৃত্যুতে আপনজন হলো পর। ভাইপোরা কোনো দিন খোঁজ নিতে আসেনি, যেহেতু বিক্রি করার মতো কোনো সম্পত্তি অবশিষ্ট ছিল না গ্রামের বাড়িতে। আমবাগান জমি বিক্রি করলে পাড়া পড়শির অনুরোধে 2-10 টাকা ফেলে দিয়ে যেত বোনকে। কাকিমার বাড়িও কখনো অন্য বাড়িতে কাজকর্ম করে চলছিল। শয্যাশায়ী হবার পর অবশ্য কেউ 2-1 মুঠো ভাত দিয়ে যেত ওর ভাঙা বাক্সটা কিংবা কালো তেলচিটে বালিশটার তলায় জমানো গোপন টাকার আশায়। চিকিৎসা হয়নি, যেটুকু হয়েছে তার বেশি সাধ্য ছিল না পাড়ার লোকের। হাত পা ফুলে অশেষ কষ্ট পেয়ে যখন মারা গেল সীতা, 1-2 করে এলো আশপাশেরই মানুষ। সম্পত্তির মধ্যে ছিল একটা চেয়ার, তোবলানো আদ্যিকালের একটা রংচটা টিনের বাক্স, যা খুলে বার হলো ছেঁড়া শাড়ি, একটা শীতের চাদর, কিছু খুইরো পয়সা, মার একখানা পোকায় কাটা ফটো। একে একে ডাকতে হাঁকতে সকলের মরা উঠল সন্ধ্যায়। মুখটা ছিল হাঁ করা মরার সময়। বোধহয় একটু জল খেতে চেয়েছিল। 2-4টে দাঁত ছিল অবশিষ্ট, তা বেরিয়ে পড়ে মুখটা হয়েছিল ভয় পাবার মতোই। চোখ দুটো ছিল খোলা ঘরের মাথায় আবদ্ধ। জোয়ান ছেলেরাই নিয়ে গেল মৃতদেহ দাহ করতে। সন্ধ্যার হাতে নেমেছে অমাবস্যার অন্ধকার। টিমটিম করা গোটা 2 লণ্ঠনের আলো। হরিধ্বনিতে মুখরিত হলো ভ্যাপসা বদ্ধ ঘরের 4 দেওয়াল আর বাইরের খোলা আকাশ।
বলো হরি, হরি বল। মনে সাহস জোগাতে ঘন ঘন হরিধ্বনিতে মুখরিত পাড়ার নিস্তব্ধ পরিবেশ। শ্মশান যাত্রীরা ভীত সন্ত্রস্ত। গ্রামের বাইরে পা দিতেই মৃতদেহটা ভারী হয়ে উঠল। অসহ্য ঘন ঘন কাঁধ বদল করেও রেহাই নেই। সীতার মৃতদেহ কমেই চেপে বসলো ওদের কাঁধে। মনে হলো ওকে শেষ অবস্থায় ভালো করে দেখভাল না করার শোধ নিচ্ছে খেপি বামনি। বলো হরি, হরি বল ছাড়া আর কোনো শব্দ নেই। সবাই চুপচাপ। যেটুকু হাওয়া ছিল ঘাটের পথে তাও বন্ধ হয়ে গেল কারো নির্দেশে। থমথমে ভাব। ভয় কাটাতে ঘন ঘন হরিধ্বনি শ্মশান যাত্রীদের মুখে। দুর্বিষহ ভার লাগবে কাঁধ বদল চলল দোলানিতে, আর অপটু বাঁধনে দড়ি আলগা হয়ে পচা মাদুর ছিঁড়ে মাটিতে পড়ে গেল সীতা বামনির দেহ। শ্মশান যাত্রীরা ছিটকে পড়লো এদিকে ওদিকে আতঙ্ক। বামনি মরেনি নাকি, নাকি অপদেবতায় ভর করলো? মরা খাটুলি ছিঁড়ে পড়ে যাওয়ায় ভীষণ অমঙ্গলের। আবার গাঁয়ের বাইরে স্নান করতে যাওয়া ঘাটে পড়ে থাকাটা আরো ভয়ঙ্কর ব্যাপার। তাই কাঁধে উঠল মৃতদেহ আবারও। দাহ না করা পর্যন্ত শান্তি নেই। বৃষ্টি নামলো ঝিরিঝিরি দুটোর। একটা লণ্ঠন কোনো সময় দমকা বাতাসে নিভে গিয়েছে, অন্যটা ধোঁয়ায় আচ্ছন্ন। তেল ফুরিয়েছে বোধহয়, শুধু ফুটছে সলতে। এই অন্ধকারের মধ্যে হঠাৎ চুলল নতুন শ্মশান যাত্রী, একটা কালো বিড়াল। পায়ে পায়ে বাধা সৃষ্টি করে চলল, তার মিউ মিউ শব্দ নিস্তব্ধতায় ভঙ্গ করে। চিতা সাজিয়ে আগুন দিতেই পাট কাঠি জ্বলে উঠল দাও দাও করে। চিতা জ্বলল, কিন্তু তার নেবু নেবু হলো মৃতদেহে। ফোলা শরীর থেকে বারবার হয়ে বেরিয়ে আসা জলে। কোনো রকমে আধপোড়া করে শ্মশান যাত্রীরা ফিরে এলো। রাত গভীরে সারা গ্রাম সচকিত করে বলো হরি, হরি বল ধ্বনিতে। হরির ধ্বনিতে ভয় পেয়ে ঘুমন্ত শিশু কেঁদে উঠল মাকে ছড়িয়ে ধরে। সীতা খেপির সৎকার হলো, কিন্তু সীতা বাড়ি ছাড়ল না। তার প্রতিধ্বনি হয়ে কালো বিড়ালটা বদ্ধ ঘরের এক পাট খোলা জানালা দিয়ে ঘরে ঢুকে কাঁদতে বসলো করুণ সুরে। হরি একটা বড় মরচে ধরা তালা ঝুলিয়ে দিয়ে ঘরের সম্পত্তি হলো সুরক্ষিত। রাতে বাড়ির পাশের মানুষজন হঠাৎ ঘুম ভেঙে উঠে পড়ে বিড়ালের কান্নার শব্দ শুনে। কখনো জেগে উঠে শুনে ওর ঘরের তালা খোলার শব্দ, ঘরের মধ্যে গোয়ানির আওয়াজ। বেঁচে থাকতে রোগের যন্ত্রণায় যে কাতর আর্তনাদ শোনা যেত, মরার পরও অবিক হলো তাই। সীতা বামুনির এক বোন আসতো মাঝে মধ্যে দিদির কাছে দেখা দিতে। সে অনেকদিন দিদির কোনো খোঁজ নেয় না। 3 ঘন্টা কেটে গেল। মিতা 4টের জায়গায় এলো 7টায়। অন্ধকার রাত। আগের মতোই সোজা গিয়ে দাঁড়ালো উঠোনে। রাত 8টা পর্যন্ত আলো জ্বেলে দিদির ঘরে। আজ কোনো রকম আলোর ইশারা নেই। জানালার ফাঁক দিয়ে শুধু অন্ধকারে বেরিয়ে এসে তাকে অভ্যর্থনা জানালো। আর এলো দিদির প্রতিনিধি হয়ে একটা কালো চোখ কটা বিড়াল। তার জ্বলন্ত চোখ নিয়ে ঘুরতে লাগলো ওর চারপাশে গো গো শব্দ করে। দিদি, দিদি রে। ওর কথায় সাড়া দিল না কেউ। আবারও বলল, দিদি আমি মিতা, এলাম তোকে দেখতে। সাড়া দিয়ে বিড়ালটা কেঁদে উঠল ঠিক মানুষের মতো, করুণ সুরে মিউ মিউ শব্দে। একটু পরে বিড়ালটা তাকে ছেড়ে ঘরে ঢুকে গেল জানলা দিয়ে। ঘর থেকে বেরিয়ে এলো সাদা কাপড় পরা তার দিদি। তার সামনে এসে দাঁড়ালো ঘরের বন্ধ দরজার কাছে। কি হলো রে দিদি, আলো জ্বালাসনি? ওর কথায় সাড়া না দিয়ে দিদি নিঃশব্দে চলে গেল রগ ডিঙিয়ে ঘরের কোণ দিয়ে একেবারে গলিপথ ধরে ঘরের পিছনে। কি যেন মনে হলো গোলমালের মতো। তবু ডাকলো, দিদি। কেউ এলো না। শুধু গোয়ানি শুনল বিড়ালটার।
কিছু একটা ধরেছে, অথবা ওটাকে কেউ ধরে গলা টিপছে। এ বাড়ির কেউ এলে ভরসা সেই পাশের বাড়ির কাকিমা। কাকিমা দিদি সাড়া পেলাম না, আমার সামনে দিয়ে চলে গেল ঘরের পিছনে। অনেকদিন আসেনি, রাগ হয়েছে বোধহয়, তাই সাড়া দিল না। কাকিমার মুখেই দিদির মৃত্যুর খবরটা শুনল মিতা। বাড়ির উঠোনের ঘটনাগুলো মনে পড়তেই গায়ে কাঁটা দিয়ে উঠল তার। কালো বিড়ালটা তখনও একটা না ঠিক মানুষের মতো সুর করে বিড়াল করে চলছে, মনে হলো যেন কানের কাছেই। মিতা রাম রাম বলতে বলতে জড়িয়ে ধরলো কাকিমাকে। ধন্যবাদ, গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।